শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাঁরে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গাঁরে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি তমা একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কথার সাথে কথা জড়িয়ে গেলে গাঁথা হয় কথার মালা, আর এই কথার মালাকে যারা মানুষের হৃদয়ে পরিয়ে দেন তাঁদেরকে বলা হয় বাচিক শিল্পী। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের রাজ্যের বাচিক শিল্পের জগৎ থেকে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যিনি একজন ঘোষক, সঞ্চালক, উপস্থাপক এবং বাচিক শিল্পে যার স্বাক্ষর রয়েছে বহুদিন ধরে, শিল্পী উদয়শঙ্কর ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। একেবি টিভির আমন্ত্রণে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চিতভাবেই, এবং একেবি টিভির সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কারণ একেবি টিভি দিন দিন যেটা দেখতে পাচ্ছি, নিশ্চিতভাবেই তারা একটা দারুণ একটা শুরু করেছে টিভি, এবং আমি আশা করি যে অচিরেই সেটা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে এবং রাজ্যবাসীর মন জয় করবে। অবশ্যই এই শুভকামনা আমরা নিলাম আপনার কাছ থেকে। আর অনুষ্ঠানের শুরুতেই যে জিজ্ঞাসা বা প্রশ্ন বলতেই পারেন আপনার কাছে আমাদের রইল, তা হলো কিসের আবেগে বা কোন ভালোবাসার টানে কবে এবং কিভাবে এই বাচিক শিল্পের জগতে আপনার প্রবেশ? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে। তখন তো আর বাচিক শিল্পী বলা হতো না, তখন আমরা প্রাণের আবেগে হৃদয় থেকে উচ্চারণ করতাম। আমার মনে পড়ে আমার ছোটোবেলাটা কেটেছে কৈলাসহরে, এবং কৈলাসহরে মূলত কিছু কিছু কবিতা আমরা শুনতাম, এবং আমার নাটকের গুরু হচ্ছেন রবীন্দ্র ভট্টাচার্য, যাকে এখনও নয়, তিনি সর্বক্ষেত্রেই তিনি আমাদের লিজেন্ডারি একজন মানুষ, এবং তিনি আমার নাটকের হাতেখড়ি দিয়েছিলেন ওইখানে। সে থেকেই নাটক শুরু, এবং নাটকের মধ্যেই তো সেই বাচিক বিষয়টা লুকিয়ে থাকে। এবং তারপরে বাবার চাকরির সূত্রে চলে এলাম আগরতলায় আসার পর থেকে বলতে পারো যে একটা ভিন্ন মোড় নিল। সেটা বলছি 70-এর দশকের প্রায় শেষ দিকের কথা বলছি। 70-এর দশকে তো আমাদের ছোটোবেলাটা কেটেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার সঞ্জাত যে বিষয়গুলো, গান, এবং বিশেষ করে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত যে সমস্ত স্বাধীনতার গান শুধু নয়, যে সমীক্ষাগুলো প্রচারিত হতো দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সেই বিষয়গুলি শুনতে শুনতে একটা নেশার মতো হয়ে গেছিল। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে একেবারে নিজের প্রাণের আসনে অনেকের মতো আমিও বসিয়ে দিয়েছিলাম। এবং তারপর থেকে ধীরে ধীরে আগরতলা আসার পর থেকেই আমি যুক্ত হই ত্রিপুরা সংস্কৃতি পরিষদে। ত্রিপুরা সংস্কৃতি পরিষদে তখন চাঁদের হাট, কে নেই সেখানে। আমাদের গানের জগতের এবং বাচিক শিল্পের জগতের অঙ্গনের যারা রয়েছেন প্রত্যেকেই ত্রিপুরা সংস্কৃতি পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। যেটা বলার সেটা হলো, ত্রিপুরা সংস্কৃতি পরিষদই ছিল ত্রিপুরার সাহিত্য, সংস্কৃতি, বিশেষ করে সংস্কৃতির মূল চালিকা শক্তি এবং আপনার অনুপ্রেরণা তো নিশ্চয়ই, কারণ এইখানে ছিলেন আমার গুরু বলতে পারি হীরালাল সেনগুপ্ত, তারপরে কল্যাণ রায়, নাটকের ক্ষেত্রে শিবদাস বন্দ্যোপাধ্যায়, তারা ছিলেন সেখানে। সঞ্জীব ব্যানার্জি, যিনি বর্তমানে কলকাতা আছেন, এখানে বিএসএনএলে ওইখানে চাকরি করতেন, এবং এই শুভাশিস তলাপাত্র, এবং তারা এখানে ছিলেন। সব মিলে একটা দারুণ ব্যাপার। এবং ওইখানেই মূলত কাজী সব্যসাচীর কণ্ঠে কবিতা শুনতে শুনতে, কাজী সব্যসাচী তখন সবেমাত্র আমরা ওই গ্রামোফোনে শুনছি
কাজী সব্যসাচীকে। আমাদের সূর্য রোডে একটি দোকান ছিল, সত্য সাহার দোকান, সেখানে আমরা বাইরে দাঁড়িয়ে শুনতাম। এবং বিশেষ করে তখন HMV-তে যে গান টান বেরোতো সেগুলিতে প্রচণ্ড একটা আগ্রহ ছিল। আগ্রহ থাকার কারণে ওইখান থেকে বই কালেকশন করতাম। ওই শারদ অর্ঘ্য বলে বই বেরোতো, এবং সঙ্গে কাজী সব্যসাচীর কবিতা। তো এইখান থেকেই ধীরে ধীরে একটা ভালো লাগা এলো, এবং সেটা পরবর্তী সময়ে ভালোবাসায় পরিণত হলো, এটাই বলার। ঠিক ঠিক। যখন কাজী সব্যসাচীর কথা আপনি তুললেনই, তখন কিন্তু আপনার প্রিয় দু চারটা লাইন আমরা শুনতে চাইবো। না, কাজী সব্যসাচী বলা মানে হচ্ছে একটা দুঃসাহস করা। এই দুঃসাহস তো, যেমন কাজী সব্যসাচীর কবিতা আমাদের মানে সবসময় কানে শুনতাম। বলবীর বলচির উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বলচির উন্নত মম শির। এই যে বিষয়গুলো শুনতে শুনতে নিজের মনের মধ্যে একটা দ্রোহের একটা বিষয় এসে যেত। এবং তারপর থেকে মূলত মানে আমাদের বাংলা চরাচরে কবিতার যে চর্চা, মূলত কাজী সব্যসাচী হচ্ছেন তার অনুপ্রেরণা। তুমি যদি কলকাতার দিক বলো, মানে পশ্চিমবঙ্গের দিক বলো, এবং আমাদের আগরতলা তো বটেই, কাজী সব্যসাচীর অনুপ্রেরণাতেই অনেকেরই এই লাইনে চলে আসা। একদম বাংলাদেশ কবিতা এবং নানা ধরনের আরো কবিতা কাজী সব্যসাচীর গলায় আমরা শুনেছি। পরবর্তী সময়ে প্রদীপ ঘোষ, ওই আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে, সেগুলি সব নজরুলের। এবং তখন মানুষের মন এত সংবেদনশীল ছিল, এই সমস্ত কবিতাগুলি কিন্তু আবৃত্তির জন্যে খুবই মানুষ গ্রহণ করেছিল এই কবিতাগুলি। ঠিক ঠিক। এবং স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বেশ উদ্দীপনা জুগিয়েছিল কিন্তু এই নজরুলের এই কবিতাগুলো সত্যি অসাধারণ। আর এখন জানতে চাইবো যে আমাদের এখনকার জেনারেশন যারা বাচিক শিল্প নিয়ে কাজ করতে চায়, যারা শিল্পী হয়ে উঠতে চায়, তাদের ঠিক কোন কোন বিষয়ে নজর রাখা উচিত বা কোন কোন বিষয়গুলির উপর নজর দিয়ে কাজ করা উচিত? হ্যাঁ, বাচিক শিল্প, আগে আমরা বলতাম আবৃত্তি, তারপরে বলো কবিতা বলে ভালো, এইরকম ব্যাপার ট্যাপার ছিল। তো এখন বাচিক শব্দটা চলে এসেছে তার মধ্যে। তো নিজে আমি বাচিক শিল্পী হিসেবে বা বাচিক চর্চা হিসেবে কাজ করছি দীর্ঘদিন ধরে এই আগরতলার বিভিন্ন মঞ্চে। সেইখানে প্রথমেই একটা কথা বলে দেওয়া ভালো যে খুব প্রফেশনালি এই কাজটাকে নেবার মতো রাস্তা কিন্তু নেই। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের আর্থসামাজিক যে পরিস্থিতি, তাতে যেভাবে সব কিছু পাল্টে যাচ্ছে, সেখানে বাচিক শিল্পকে পেশা হিসেবে নেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতার জায়গা আছে। ভীষণ দুঃসাহসের ব্যাপার। দুঃসাহস, এটা মানে যদি তারপরেও কেউ সেটা গ্রহণ করেন সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মানে নেতিবাচক কথা বলছি না, কিন্তু প্রথমে যেটা সত্য সেটা বললাম। তো বাচিক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে যারা কাজ করছেন, প্রত্যুৎপন্ন মতিত্ব যাকে বলে, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে শব্দে, প্রচণ্ডভাবে তাকে ইমোশনাল হতে হবে, এবং যে বিষয়ের উপরে তিনি বলবেন সেই বিষয়টা সম্পর্কে তাকে জানতে হবে। উল্টোপাল্টা কথা বললে সেখানে হবে না। আর আরেকটা বিষয় আছে, এইখানে যারা মানে কবিতার চর্চার যে সংস্থাগুলো আছে, আমি দেখেছি, হয়তো আমার কথায় কেউ মনক্ষুণ্ণ হতে পারেন, এইখান থেকে যে খুব একটা বেশি মানে মঞ্চ সঞ্চালনার শিল্পীরা বেরোচ্ছেন এমন কিন্তু নয়। হ্যাঁ ঠিক, আবৃত্তি শিল্পী বেরোচ্ছে, হ্যাঁ, কিন্তু মঞ্চ সঞ্চালনার বিষয়টা আলাদা। প্রথমত যে বিষয়টাকে আমি করতে যাচ্ছি, একটা জিনিস মনে রাখতে হবে, যিনি মঞ্চ সঞ্চালনা করেন তার যিনি মাইক নিয়ে আসেন, মোটামুটি সেই সময়তে কিন্তু তাঁরও আসতে হয়, এবং অনুষ্ঠানের শেষের পরে যিনি মাইক লাগান তাকে যেতে হয়, মঞ্চ যিনি বাচিক শিল্পী তাকেও যেতে হয়। সেই ক্ষেত্রে যে বিষয়গুলি আছে, যেমন একটা বিষয় রবীন্দ্রনাথ নিয়ে ভাষা জানলে পরে হবে না। সেই ক্ষেত্রে তার একটা থরো একটা জানকারি তার দরকার, নিশ্চিতভাবেই দরকার। এবং সেটা হলো যে আমি কতটা বলবো সেখানে,
সেটাও একটা বিষয় আছে। আমার মানে বলছি ইংরেজি শব্দ এসে যায়, যেমন চাইল্ডিশ যেন ব্যাপারগুলি না হয়। অর্থাৎ কি না, এমনভাবে বিষয়টাকে নির্বাচন করতে হবে, এমনভাবে বলতে হবে জিনিসগুলিকে যেন মানে সহজেই মানুষের হৃদয়ে, মানে যারা দর্শক হিসেবে যারা রয়েছেন তাদের হৃদয়ে যেন তিনি জায়গা করে নিতে পারেন, এমনভাবে রবীন্দ্রনাথকে প্রেজেন্ট করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমার সময়তে আমি দেখেছি মানে বাচিক শিল্পীরা, মানে যারা মঞ্চ সঞ্চালনার কাজ করেন, তারা কিন্তু মঞ্চে যেতে চান না। মানে তাদেরকে মঞ্চে যাওয়ার ট্রেনিংটা দেওয়া হতো না। তারা খাতা নিয়ে আসতেন, আমার নিজের চোখে দেখা, ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে খাতা দেখে দেখে রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন, নজরুল সম্পর্কে বলছেন, বা বিভিন্ন বিষয় সম্পর্কে বলছেন। তো অর্থাৎ কিনা সেই যে সাহসটা, সেই সাহসটা কিন্তু তখন ছিল না। আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আমার সীমিত মানে যে মানে জ্ঞান আছে, বা আমার যেটুকু আমি জানি বুঝি, সেখানে আমি কিন্তু কোনো দিন আমি বই খাতা নিয়ে মঞ্চে উঠিনি, মানে সঞ্চালনা করার জন্য আমি মঞ্চে উঠিনি। আমি আমার নিজস্ব জ্ঞান বুদ্ধিতে যতটা পারি আমি বলেছি, বলার চেষ্টা করেছি। আমার মনে হয় সেটা একজন পড়াশোনা করতে হবে, সেটা আগে পড়াশোনা করার পরে সেটা আত্মস্থ না করলে সেটা কিন্তু বলাটা ঠিক মতো আসবে না। অর্থাৎ সেখানে একটা জড়তা থেকেই যাবে। এবং বিষয় সম্পৃক্ততা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়ের সঙ্গে একেবারে যুক্ত থাকতে হবে যে কোনো বিষয়ের উপরে। আকাশবাণীতে যখন আমি আকাশবাণীতে এখনও নিউজ পড়ি, 1991 সাল থেকে এখন পর্যন্ত পড়ছি নিউজ, তো মানুষ কীরকমভাবে শোনেন সেটার একটা উদাহরণ আমি দিচ্ছি। আমার মনে পড়ে, তো তখন তো আকাশবাণী খুবই জনপ্রিয়। মনসুর আলী মারা গেছেন, একজন রাজনৈতিক নেতা মারা গেছেন, এবং তিনি সেই খবরটা আমার বলার কথা ছিল, মানে বলেছি আমি খবরটা। তো বলার পরে আমাদের কাছে নিউজটা একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে সেটা সঠিকভাবে নিউজটা আসেনি, সকালে না বিকেলে। সম্ভবত বলেছিলাম বিকেলে মারা গেছে, স্ক্রিপ্ট যা ছিল সেভাবেই বলেছি। আমাদের তো কিছু করার মানে নেই, ক্ষমতা নেই, বলেছি। কিন্তু সঙ্গে সঙ্গে আকাশবাণী ডিউটি রুমে ফোন এসছে যে উনি যেটা বলেছেন এটা তো ভুল বলেছেন, উনি সকালে মারা গেছেন, মনসুর আলী। তো আমাদের যারা দর্শক, সেটা হয়তো অনেক দূর থেকে বলেছেন, কিন্তু আমি যখন মঞ্চে সঞ্চালনার কাজ করব তখন দর্শক তো আমার একেবারে সামনে বসে আছেন। আমার এমন কোনো কথা, এমন কোনো বিষয় আমার সেখানে বললে হবে না যেটা আমাকে মানে ভেসে দেওয়ার মতো, মানে ভাসিয়ে দেওয়ার মতো। এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে নিশ্চিতভাবেই। মঞ্চ সঞ্চালনার ক্ষেত্রে এই মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, সবাই একমত নাও হতে পারেন। গত পরশুদিনই একটা অনুষ্ঠানের সঞ্চালনা ছিল, যেখানে একেবারে প্রবীণ একজন মানুষ মারা গেছেন এবং আরেকজন নবীন শিল্পী মারা গেছেন। তো সেইখানে যে একটা কন্ট্রাস্ট, এবং সেইখানে সমস্ত হাই প্রোফাইল মানুষেরা ছিলেন, পূর্বতন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই ছিলেন সেখানে। তো সেইখানে আমি যদি বলি যে এখন বলবেন এই, এখন বলবেন অমুক তমুক, তাহলে একটা কাট ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে আমাকে একটা ব্যালেন্স করতে হয়েছে, প্রবীণ এবং নবীন দুটোই মৃত্যু সংবাদ। কিন্তু প্রবীণের মৃত্যু সংবাদ হয়তো আমাদের কাছে একটা মানে অনাকাঙ্ক্ষিত হলেও, মৃত্যু তো অনাকাঙ্ক্ষিত, তবুও মনে হয় সেখানে একটা সান্ত্বনা খুঁজে পাওয়া যায়। কিন্তু একটা 22 বছরের ছেলে যখন মারা যায় তখন তার বিষয়টা আলাদা। তো সেখানে একটা কন্ট্রাস্ট করে সেটাকে একটা মিলিতভাবে সেটাকে বলতে হবে। তো সঙ্গে সঙ্গে রিফ্লেক্স কিছু কাজ করতে হবে, যে একজন বলে গেছেন তারপরে আমি কি বলবো, তার কথাটাকে নিয়ে আমি দু একটা কথাকে সংযুক্ত করে আমি বলবো। তো সেটা তো আমার আগে থেকে বানানো হলে হবে না। ঠিক। সেই ক্ষেত্রে সেই রিফ্লেক্সটা দরকার। হ্যাঁ, নজর রাখতে হবে নিশ্চয়ই। যারা নতুন ভাবে বাচিক শিল্পী নিয়ে কাজ করতে যায় প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং নজর রাখতে হবে। আমি জানি না আমার যিনি পরিচালনা করছেন তিনি সেন্সর করবেন কিনা। তো একটা কথা বলছি, কিছুদিন আগে আমাদের একটা শোভাযাত্রার মধ্যে একটি শব্দ হয়েছিল, মানে বলা হয়েছিল মায়ের গমন। অর্থাৎ শব্দটাকে এমনভাবে বলা হয়েছিল, মা যেন চিরদিনের জন্যে, অর্থাৎ মা দুর্গা চিরদিনের জন্য যেন অন্তর্জলিতে চলে গেছেন। তো এটা আমাদের আবেগে তীব্রভাবে আঘাত করেছিল এবং সেটা নিয়ে প্রচণ্ড আলোচনা সমালোচনা হয়েছিল। তো যিনি বলছেন তাকে শ্রদ্ধা রেখেই বলছি
যে এই বিষয়টা ওনার সেইভাবে আনাটা উচিত হয়নি। অর্থাৎ স্পর্শকাতরতার যে জায়গাটা, সেটা কোন জায়গায় কোন লেভেলে থাকলে পরে, কারণ ব্যাপারটা লাইভ হচ্ছে। আরেকটা কথা হলো যে আমরা যখন আমরা করোনাকালীন যে সময়, করোনাকালীন সময়ের পরে অনেক কিছু লাইভ হয়ে গেছে। আমাদের যে সীমিত পরিসর ছিল, মঞ্চের মধ্যে গেলাম, সেখানে 200-300 লোক থাকলো, সেটা একরকম ভালো বা খুব ভালো বলেছেন, বা সঞ্চালক তেমন ভালো না, ঠিক আছে। কিন্তু এখন যখন আমরা এই কোভিডের পরে লাইভ অনুষ্ঠান চলছে, এবং কোভিডের সময়তেই তো বিশেষ করে এই লাইভগুলো চালু হলো, সেখানে আমরা দারুণ দারুণ সব অনুষ্ঠান দেখেছি। মানে সৃজনের প্রতিভা নিয়ে যাদেরকে দেখেছি, তারা কত সুন্দর করে অনুষ্ঠান সঞ্চালনা করছেন, কিন্তু পাশাপাশি বিপ্রতিভে কিন্তু অন্য ধরনের অনুষ্ঠানও কিন্তু হয়েছে। তো সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে সঞ্চালনার বিষয়টা এগিয়েছে। যারা সঞ্চালনার কাজে আসছেন তারা শিক্ষিত হচ্ছেন, তারা বিষয়ের সঙ্গে যোগাযোগ রেখে তারা কাজগুলি করছেন, অতএব আশাবাদী হওয়াই যায়। আর আরেকটা বিষয় হলো, সঞ্চালনার উপরে কিন্তু অনেকটা বিষয় নির্ভর করে, কিন্তু পাশাপাশি এও সত্য, আমরা যদি দেখি এখন কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে, বিশেষ করে রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলিতে কিন্তু সঞ্চালনার পার্টটাকে অনেকদিন আগে থেকেই তুলে দেওয়া হয়েছে, এবং মূলত নিউজ যে চ্যানেলগুলো, তারাও কিন্তু সঞ্চালনার বিষয়টাকে আর রাখছে না। সেই ক্ষেত্রে কাজের ব্যাপারটা সংকুচিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের একটা লড়াইয়ের জায়গা কিন্তু রয়েছে, এগুলি মনে রাখতে হবে। ঠিক ঠিক। আমরা থাকবো আলাপচারিতায় প্রিয় দর্শক, কিন্তু আমরা দ্রুত নিয়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর আবারও চলে আসছি আমাদের অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজের মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন একেভি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটি। আমাদের সাথে আছেন আমাদের রাজ্যের সুনামধন্য সঞ্চালক, ঘোষক, উপস্থাপক, শিল্পী উদয়শঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, কথা তো অনেক হলো, আর যেহেতু আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে পরপর 2-3টে আপনার পছন্দ মতো কিছু কবিতা কিন্তু আমরা শুনতে চাইব। প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? হ্যাঁ, আমার এটা নিজের একটুখানি সংকুচিত বোধ করছি এই কারণে, মঞ্চ সঞ্চালনার কাজ করতে গিয়ে বা এছাড়াও বিভিন্ন স্ক্রিপ্ট করতে হয় অনেক সময়তে, আকাশবাণী, দূরদর্শন, তো সেই ক্ষেত্রে কবিতার চর্চাটা আমার একটুখানি কমে গেছে। এরপরেও আজকে যখন তুমি বলছো, এবং আমার ভালো লাগার 2-1টি কবিতা নিশ্চিতভাবেই আমি বলার চেষ্টা করব। প্রথমে আমার খুব প্রিয় একটি কবিতা, আমি একটু দেখেই বলি, কারণ এখন স্মৃতিটা ঠিকভাবে কাজ করে না, স্মৃতি অনেক সময় বিট্রে করে। কবির মুক্তি, কাজী নজরুল ইসলাম। এটা আমার খুব প্রিয় একটি কবিতা, ভালো লাগে বলতে। মিলের খিল খুলে গেছে, কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল কেঁচোর মতন, পেটের পাঁকে কথার কাতুকুতু, কথা কি কত্থক নাচ নাচবে চৌতালে ধামারে, তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুতিয়ে কুতিয়ে, তালের বাধাকে গুতিয়ে গুতিয়ে। এই যা মিল হয়ে গেল, ও তালতলার ক্যাটদানি ধুত্তর, মুরগি ছানায় চিলের মতন, টেকো মাথায় ঢিলের মতন পড়বে এবার কথার বান্ডিল, ছন্দ এবার কন্ধ কাটা পাঁঠার মতন ছটপটাবে, লটপটাবে লুচির লেচির আটার মতন, অক্ষর আর যক্ষর টাকা গোনার মতো গুনতে হবে না,
অঙ্কলক্ষ্মীর ভয়ে কাব্যলক্ষ্মী থাকবেন কুঁকড়োর মতো কুঁকড়ে, ভাববেন মিলের চিল কখন দেবে ঠুকরে। এই যা আবার মিল, মিলের অভাব কি? কাব্যলক্ষ্মী মিল থাকবে কেন? ওকে ধুলোর সঙ্গে মিলিয়ে দাও, ওখানেও যে মিল আছে। অঙ্কলক্ষ্মীকে মানা করেছিলেন মিলের শাড়ি কিনতে। অঙ্কলক্ষ্মীর জ্বালায় পঙ্কলক্ষ্মী পদ্ম আর ফোটে না, তা বলতে গেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এ কবিতা যদি পড়ে গায়ের ধানি লঙ্কা ঘষে দেবে। আজ যে বিনা প্রয়াসে এই অনুপ্রাসে পার পেয়েছো দেখছি। মিল আসছে যেন মিলনের মেলায় মিলের ভিড়। না, কবিতা লিখি। তাকে দেখেছিলেন আমার মানসিকে, ভেটকি মাছের মতো চেহারা, শাড়ির সঙ্গে যেন তার আড়ি, জামা ব্লাউজ সেমিজ পরে না, দরকারি বা কি তরকারি বেচে, সরকারি ষাঁড়ের মতো নাদুস নুদুস, চিচিঙ্গের মতো বেনি দুলছিল। সে যে দেশের সে দেশে আঁচলের চল নেই, চলেন গজগমনে, পায়ে আলতা নেই, চাল তার রং, নাম বললে আজুরি। আমি বলি ধর তুমি কাজুরি। হাতে চুড়ি নেই, তুড়ি দেয় আর মুড়ি খায়। গলায় হার নেই, ব্যাগ আছে, পায়ে গৌদ, আমি বলি প্যাগোড়া সুন্দরী। গান গায় ওগো মর মিয়া, ভুল শুনি ও গায় ওগো বড়ে মিয়া, ভক্ত হাতিয়ার গান ও গায়, গেঁয়ো সুরে চাঁপা ফুল কেয়ার গান। দাঁতে মিশি, মাঝে মাঝে পিসি বলতে ইচ্ছে করে। ডাগর মেয়েরা আমাকে যে হাঙর ভাবে। হৃদয়ে বাঁকুড়ার দুর্ভিক্ষ, ভিক্ষে চাই না শিক্ষে দিয়ে দেবে, তাই তো ধরেছি এই রক্ষেকালীর চেঁড়িকে। নেংটির আবার বকেয়া সেলাই, কবিতা লেখার মশলা পেলেই হলো, তা নাই বা হলো গরম মশলা। না, ঘুম আসছে, রান্নাঘরের ধুম আসছে। বউ বলে নাক ডাকছে না শাঁখ ডাকছে। আবার মিল আসছে, ঘুম আসছে, মিল আসছে। অসাধারণ। এবং কতগুলো সবজি, ফল, সবকিছুর মিল বন্ধন রয়েছে এই কবিতাতে, সত্যি অসাধারণ। নজরুলের একেবারে অন্যরকম একটা কবিতা। হ্যাঁ, একেবারে অন্যরকম, মানে একেবারে ছন্দের বাইরে গিয়ে। নজরুলকে যেমন আমরা দ্রোহের কবি হিসেবে সাজিয়ে রেখেছি, তার বিপ্রতীপ এই কবিতাটি। সত্যি দুঃখমিয়া আর বলবে না এই কবিতাটা শুনলে। ঠিক ঠিক। এবার কিন্তু আরেকটি কবিতা আমরা শুনবো। আরেকটি কবিতায় যাই। আমার খুব প্রিয় আরেকটি কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের অদ্ভুত সময়। আমার মনে হয় মানে আমাদের সময়ের সঙ্গে খুব মিলে যাবে কবিতাটি। এ এক ভারী অদ্ভুত সময়। পুরনো ভিতগুলো যখন বালির মতো ভাঙছে, আমরা ভাই বন্ধুরা ঠিক তখনই ভেঙে টুকরো টুকরো হচ্ছি। কে তার আস্তিনের তলায় কার জন্যে কোন হিংস্রতা লুকিয়ে রেখেছে আমরা জানি না। কাঁধে হাত রাখতেও এখন আমাদের ভয়। অন্ধকারে চেরা জীবগুলো যখন হিস হিস শব্দ করে, তখন মনে হয় অদৃশ্য করাত দিয়ে কেউ আমাদের খুব মিহি করে কাটছে। যখন একসঙ্গে হাত মুঠো করে দাঁড়াতে পারলেই আমরা সব কিছু পাই, তখন বিভেদের এক টুকরো মাংস মুখে ধরিয়ে দিয়ে চোরের দল আমাদের সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে। এই ছিল অদ্ভুত সময়। শেষ হয়েও হলো না শেষ, আরো শুনতে ইচ্ছে করছে। এক অদ্ভুত সময়েই আমরা যাচ্ছি। ঠিক ঠিক। ভালো লাগছে কবিতাগুলো শুনতে। আর যখন কবিতারই কথা হচ্ছে, আপনার অনুষ্ঠান অনেক বছর ধরে আপনার এই মঞ্চ সঞ্চালনা, কবিতা আবৃত্তি, এই দীর্ঘকালীন জীবনে আপনার বিশেষ কোনো অনুষ্ঠানের স্মৃতি যদি আপনি আমাদের সাথে তুলে ধরেন। হ্যাঁ, বিশেষ স্মৃতি অনেক কিছুই আছে। প্রথমে আকাশবাণীর একটা বলেছিলাম, আরেকটা বলি। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন, না রাজীব গান্ধী নিহত হয়েছেন, এবং তারপরে রাতে সমীক্ষা হবে। সেই সমীক্ষা যিনি লিখেছেন এবং তিনি এসছেন, তিনিও কাঁদছেন, এবং আমরা সবাই নিউজ রুমে সবাই মুহ্যমান শোকে। তো
তো আমার উপরে পড়েছে সেটার দায়িত্ব, সেটা পড়ছি এবং পড়তে পড়তে আমারও কান্না এসে গেছে। নিজেকে বহু কষ্টে মানে দমিয়ে রেখে সেটা পড়া শেষ করেছি এবং তারপরে যিনি লিখেছিলেন এবং আমাদের নিউজ এডিটর থেকে শুরু করে সবাই মিলে, এবং তারপরে অফিসে যে ফোন এসেছিল অন্ততপক্ষে 10-12টা ফোন অ্যাটেন্ড করতে হয়েছিল আমাদের নিউজ এডিটরকে। একটা অসামান্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল, নিশ্চিতভাবে মানুষের মনে লেগেছিল বিষয়টা, সেটা আজও মনে পড়ে। সত্যি এটা তো ভোলার নয় একদম। তো আমরা আজকের এই অনুষ্ঠানে আপনার সঙ্গে গল্প করলাম, কথা বললাম, আলাপচারিতায় ছিলাম। অনুষ্ঠান শেষ করব, কিন্তু অবশ্যই শেষ করার আগে যার কবিতা একটাও শোনা হয়নি তিনি হলেন রবি ঠাকুর। আপনার কাছ থেকে রবি ঠাকুরের 2-4টা লাইন শুনবো। 2-4টা লাইন আমি একটা কবিতা বলতে পারি কি? হ্যাঁ আচ্ছা বলি তাহলে। রবীন্দ্র, এটাও একটু অন্যরকম কবিতা, এটা শুনেছ নিশ্চয়ই। এটা একটা ছন্দের কবিতা এবং রবীন্দ্রনাথ সম্ভবত এইরকম ছন্দে মানে এইরকম ভাষায় আর কবিতা লেখেননি। আমি বলেছি অনেক জায়গায় বলি কবিতাটা সুযোগ পেলেই। এটা হচ্ছে নাসিক হইতে খুড়ার পত্র। এটা রবীন্দ্রনাথের কৈশোরকে বেরিয়েছিল। कलकत्ता में चला गयो रे शूरन बाबू मेरा, शूरन बाबू आशुल बाबू शकल बाबू को शेरा, खूड़ा सबको कैको ने ही पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा, कौपल कौपल कहाँ कपल रे टपल हमारा मंदो, सकल बेलाते ना ही मिलता कौपल का नाम गंधो, घर को जाके कैको बाबा तुमसे हमसे फरखत, 2-4 कलम लिख दियोगे इसमें क्या है हरकत, प्रवास को एक सीमा पर हम बैठ के आची एकला, सुरे बाबा को बसते आंख से बहुत पानी निकला, भात खाता स्किल जाता सूरन बाबू निर्दय, मन का दुखे हु करके निकले हिंदुस्तानी, असंपूर्ण ठिकता का ने बंगला को जवानी, मेरा ऊपर जुलुम करता तेरी बहन भाई, की करेंगा कहाँ जाऊंगा भेबे ना ही पाई, बहुत जोर से गाल टिपता दोनों अंगली देके, बिलाती एक पैनी बजना बजता थे के, कभी कभी निकट आके ठोंट में चिमटी काटता, कांची लेकर कोकड़ा कोकड़ा चूल गुलू सब छटता, जज साहेब कुछ बोलता नहीं रोखा कुर्बे केटा, कहाँ गयो रे जज साहेब की बेटा, गाड़ी चढ़ के लाठीन पड़ के तुम तो जाता स्किल, ठोंटे ना के चिमटी खा के हमरा बहुत मुश्किल, এদিকে আবার পার্টি होता खेलने को भी जाता, जिमखाना में हिमजिम एवं थोड़ा बिस्कुट खाता, तुम छड़ा कोई समझे ना तो मेरा पूरा बस्ता, बहिन तेरी बहुत मेरी खिलखिल करके हंसता, चिट्ठी लिखियो माँ को दियो बहुत बहुत सेलाम, আজকের মতো তবে বাবা বিদায় হকে গেলাম। একিবি টিভির আমন্ত্রণে সাড়া দিয়ে আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এর জন্য আমরা একিবি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক বন্ধুরা, আমাদের একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানে থাকবে রাজ্যের বহিরাজ্যের নবীন প্রবীণ শিল্পীদের বিশেষ পরিবেশনা, থাকবে তাদের সাথে আলাপচারিতা, এবং আমাদের প্রতিটি পর্ব উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে একিবি টিভির পর্দায়। নমস্কার।